সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আমি তোমাদের সামনে এই পর্যায়ে হাজির হয়েছি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অর্থাৎ তোমাদের শেষ গণিত অ্যাসাইনমেন্টটি নিয়ে। আমি এখানে নির্ভুল ও সুন্দরভাবে তোমাদের উপস্থাপন করেছি। তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমাদের সাথে থাকবে ভবিষ্যতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আসো আমরা শুরু করি তোমাদের এই পর্যায়ের অর্থাৎ তোমাদের এই সপ্তম শ্রেণীতে যাওয়ার জন্য যে শেষ গণিত অ্যাসাইনমেন্টটি রয়েছে সে বিষয়টি আলোচনা করি। লক্ষ্য করো, এখানে তিনটি রাশি দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি এবং এই একটা রাশি, তিনটি বীজগণিতের রাশি। ক নম্বরে বলা হয়েছে যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি। হ্যাঁ, এরপরে তোমাকে খ নম্বরে বলা হয়েছে রাশি তিনটির যোগফল নির্ণয় করো, এবং গ নম্বরে বলা হয়েছে x সমান 3 y সমান 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ ফলের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে যে মান আসবে সেই মানে আবার x y বের বসাই দিয়ে তোমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা করি। তাহলে আমাদের একের ক নম্বর দেওয়া আছে কি, আমরা একটু করি। দেখো, প্রথম রাশি হচ্ছে এটা, প্রথম রাশি। তাহলে পদ সংখ্যা এখানে খেয়াল করো, এই যে মাইনাস প্লাস, মানে প্রত্যেকটা ধনাত্মক ঋণাত্মক সংখ্যার আগে একটা কি হয়, পদ হয়। যদি গুণ থাকে বা ভাগ থাকে সেটা না, সেটা সহ হবে। খেয়াল করো, 5 এর সাথে x স্কয়ার গুণ আছে, আর এটা সম্পূর্ণ একটা পদ। আরো একটা বিষয় আছে, পদ হলেও এখানে কি মাত্রা ভিন্ন নয়, কিন্তু দেখো এখানে একটা মাত্রা আছে, এখানে একটা, অর্থাৎ এখানে দুইটা, এখানেও দুইটা, অর্থাৎ মাত্রা সেম, যদিও পদগুলো কি ভিন্ন। অর্থাৎ এখানে তিনটা পদ আছে, এই একটা পদ, এই একটা পদ এবং এই একটা পদ। অর্থাৎ প্রদত্ত রাশিটিতে মোট কি পদের সংখ্যা রয়েছে কয়টি? তিনটি। তাহলে আমাদের পদগুলো হলো কি কি, আমরা সেগুলো কি, প্রথম পদ হচ্ছে কিন্তু 5x স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 2xy এবং তৃতীয় পদ হচ্ছে 3y স্কয়ার। তাহলে তোমরা এই বিষয়টি সুন্দরভাবে লিখে নাও। আচ্ছা, সুন্দর ও ঝকঝকে ভাবে তোমাদের জন্য উপস্থাপন করতে অনেক কষ্ট হয়, তাই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবে না। যাই হোক, 1 নং প্রশ্ন খ, 1 নং সৃজনশীলের খ নং প্রশ্নটা তোমার কিভাবে, দেখো দেওয়া আছে কি, আমরা লিখি প্রথম রাশিটা, দেওয়া আছে দ্বিতীয় রাশিটা এবং তৃতীয় রাশিটা লিখে দিলাম। এখন তোমাদের বলছে এই তিনটা রাশি কি করতে হবে, যোগ করতে হবে, রাশি তিনটির যোগফল। তাহলে এই প্রথম রাশিটা লিখলাম, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, প্লাস দিয়া দ্বিতীয় রাশিটা লিখলাম, হ্যাঁ, প্লাস দিয়ে কি করলাম, এই তৃতীয় রাশিটা লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি, রাশি তিনটির যোগফল এখানে লিখলাম। এখন আমাদের কাজ আছে ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমরা যোগ করব। লক্ষ্য করো, একটা বিষয় লক্ষ্য করা, এই যেটার সামনে যোগ চিহ্ন থাকে ভিতরে চিহ্নের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে। অর্থাৎ 5x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3xy, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। দেখো এখানে প্লাসে মাইনাস, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার আর প্লাসে প্লাসে প্লাস 5xy। এখন লক্ষ্য করো, এখানে পদগুলা, এখানে x স্কয়ার একটা পদ আছে, x স্কয়ার একটা পদ আছে, দুইটা পদ, অর্থাৎ 5x স্কয়ার আর একটা x স্কয়ার, আবার মাইনাস 2xy মাইনাস 3xy প্লাস 5-6xy। তাহলে এটা প্লাস আর দুইটা মাইনাস। তাহলে আমাদের সরলের নিয়মে আগে বিয়োগগুলো যোগ করবো, পরে বিয়োগ করবো। দেখো 5x স্কয়ার আর x স্কয়ার আছে 6x স্কয়ার, আর মাইনাস 2xy আর মাইনাস 3xy হচ্ছে কত, মাইনাস 5xy। আমরা জানি মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয় আমাদের সরলের নিয়ম অনুযায়ী। আচ্ছা, এরপরে 3y স্কয়ার থেকে মাইনাস y স্কয়ার, অর্থাৎ এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে 2y স্কয়ার, বড়টাকে প্লাস, প্লাস লিখলাম, আর এখানে আছে এই প্লাস 5xy টা লিখে দিলাম। এরপরে লক্ষ্য করো আমরা কি করি, যে এই আমাদের 6x স্কয়ার লিখলাম, মাইনাস 5xy আর প্লাস 5xy কাটা যায়, অর্থাৎ এটা কাটা যায়, থাকে কত 2y স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই রাশি তিনটির যোগফল। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বারবার বলি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী যে কোনো লেখাপড়া ভিডিও পাওয়ার জন্য। তার সাথে গ নং প্রশ্নটা হচ্ছে কি, আমরা লিখি প্রথম রাশি হচ্ছে এটা আর তৃতীয় রাশি হচ্ছে এটা, তাহলে দুটোর বিয়োগ করতে হবে আমাদের। তাহলে এবং কি x এবং y সমান দেওয়া আছে এটা, তাহলে আমরা এখন প্রথম রাশি বিয়োগ তৃতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশিটা লিখলাম, বিয়োগ দিয়া তৃতীয় রাশি লিখলাম। এরপরে কি করবো, লক্ষ্য করো যে 5x স্কয়ার মাইনাস 2xy লিখলাম প্লাস 3y স্কয়ার লিখলাম। দেখো এখানে লক্ষ্য করো, মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস 5xy। হ্যাঁ, তোমরা সঠিকভাবে সুন্দরভাবে লিখবে, আমি সুন্দর ও সঠিকভাবে লিখেছি এখানে 5x স্কয়ার, আর এখানে লক্ষ্য মাইনাস 7xy আর মাইনাস 2xy, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, অর্থাৎ যোগ করতে হবে। 5 আর 2 হচ্ছে 7xy আর প্লাস দেখো 3y স্কয়ার আর ay স্কয়ার, অর্থাৎ কত হলো 4y স্কয়ার হলো। তাহলে এটা আমাদের কি বিয়োগ ফলটা পেয়ে গেলাম, অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় রাশির বিয়োগ ফল হচ্ছে এটা। এখন আমাদের এখানে আরেকটা শর্ত বলছে x এবং y এর মান দেওয়া, তাই আমরা মানগুলো বসাই দিই। দেখো 5 জায়গায় হলো x এর মান কত 3, y এর এই x এর মান 3, y এর মান 2 বসাই দাও। তোমরা এখানে সাইডে লিখে রাখবে x এবং y এর মান বসিয়ে পাই।
এরপরে দেখো, তাহলে 3 এর উপরে স্কোয়ার মানে 3 3 9, 5 9 5 40, আর 3 2 6, 6 7 42, আর 2 2 4, 4 4 16। তাহলে আমাদের এই 45 এবং 16 যোগ করলে 61, মাইনাস কত 42, বিয়োগ করলে 19। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একের গয়ের উত্তর। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ধীরে ধীরে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তোমাদের উপকার হবে। তাহলে আমাদের 2 নম্বর সৃজনশীলটা কি দেওয়া আছে আমরা একটু লিখি। দেখো, এখানে দেওয়া আছে কোণ এবিসি সমান 60 ডিগ্রি। ক নম্বরে বলছে কোণ এবিসি কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। খ নম্বরে বলছে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। আর গ নম্বর হচ্ছে অঙ্কনের চিহ্ন বিবরণ দাও। এর মানে এই যে এখানে যে আমরা কাজগুলো করছি, ক এবং খতে যে কাজগুলো করছি তার আবার বিবরণ দিতে বলছে গতে। তাহলে আসো আমরা কিভাবে চাঁদার সাহায্যে আঁকি একটু লক্ষ্য করো, খেয়াল করো। এখানে আমরা একটু কাজ করছি, একটা কি আগে একটা কি নেবো, রেখা নেবো। আগে একটা কি নেবো, একটা যে কোনো একটা রেখা নেবো। রেখা নেওয়ার পরে চাঁদাটা এই বিন্দুতে বসাবো। বসানোর পরে এই যে সোজা দেখছো, এই যে সোজা, এখানে আমরা কি করবো, এই সোজা একটা আমরা কি নেবো, এই সোজা আমরা একটা রেখা নেবো। কোথায়, এই দেখো 60 ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি এখানে কত চলছে 60। তাহলে এই যে এই সোজা এই 60 এখানে একটা দাগ নিব। হ্যাঁ, এই একটা দাগ নিবো, তাই নিলাম আমরা। খেয়াল করো, এইটা এই রেখাটার নাম দিলাম বিসি। আর এখানে আমরা এটা নিয়ে নিলাম। দেখো এখানে একটা কি দিব, দাগ দিব। দাগ দেওয়ার পরে আমাদের কি হলো, লক্ষ্য করো, এই আমাদের কি হলো 60 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ ওই রেখা বরাবর যদি একটা চিহ্ন দিয়ে রাখি তাহলে আমাদের কি হলো, এই দাগটা হয়ে গেল। অর্থাৎ আমরা এভাবে কি 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। এরপরে লক্ষ্য করো যে আমাদের, খেয়াল করো, আমাদের ওই কোণটা নিয়ে আসলাম। ওই কোণটাকে বলছে কি সমদ্বিখণ্ডিত। অর্থাৎ এখানে কম্পাস বসিয়ে আমরা কি করব, যে কোণটা বৃত্তচাপ নিব, আবার এখানে আর এখানে কম্পাস, এখান থেকে অর্ধেকের বেশি এদিকে একটা বৃত্তচাপ নিব, এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ নিব। অর্থাৎ আমরা কিভাবে এদিকে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, লক্ষ্য করো এখানে কম্পাস বসাবো, এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুর অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা কম্পাস বসাবে, বৃত্তচাপ নেবে। আবার এখানে বসাবো, এখানে বসাই কি করবে, এদিকে একটা বৃত্তচাপ নেবে। তাহলে কি হলো, একটা বিন্দুতে ছেদ করলো। এই বিন্দু আর এই বিন্দু আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে আমাদের কি হবে, যে কোণটা হবে, লক্ষ্য করো এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি, অর্থাৎ কি সমদ্বিখণ্ড হয়ে গেল। অর্থাৎ এটা ছিল টোটাল 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি অর্থাৎ কত 60 ডিগ্রি আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। শুধুমাত্র কি চিত্র অঙ্কন করতে বলছে, বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা তাই করলাম। আচ্ছা, এরপর আসো 3 নম্বরে বলছে আমাদের কি বর্ণনা দেওয়ার জন্য বলছে। কি বলছে, বর্ণনা। আমরা ওই যে চিত্রটা আঁকছি খতে, সে চিত্রটা এখানে নিয়ে আসলাম। এখন এর বর্ণনা দেবো এবং নামকরণ করতে বলছে। তারপর নামকরণ করলাম, এই বিন্দুতে ই, এখানে এফ, এখানে ডি, নামকরণ করলাম। করানোর পরে আমরা এই বর্ণনাটা দেবো কি, অঙ্কনের বিবরণটা কি, যে কোন রশি এর নিয়েছিলাম কি বিসি, বিসি এর বি বিন্দুতে কি করছিলাম, চাঁদার কেন্দ্রবিন্দু সঠিক স্থানে বসিয়ে 60 ডিগ্রি এ একটি দাগ দিই, যা এ বিন্দু ছিল, ঠিক না, আমরা এটা নিয়েছিলাম। এখন চাঁদাকে সরিয়ে নিয়ে রুলারের সাহায্যে এ ও বি যোগ করি, এ এবং বি যোগ করব। তাহলে আমাদের কি হবে, এই যে এই কোণটা কি হয়ে যাবে, আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন এটাকে কি হয়েছে, খতে আমরা সে কি করছিলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করছিলাম। এবার একটি পেন্সিল কম্পাস নিয়ে বি বিন্দুতে থেকে এ বি, এই এ বি এবং বিসি এর উপর কি করছিলাম, যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ নেই। এই বৃত্তচাপটি কত, ই এফ একটা বৃত্তচাপ নেই। আর মনে করি এ বি এবং কি বিসি কে ই ও এফ বিন্দুতে সেট করে দিই, ই ও এফ বিন্দুতে সেট করে এবার ই এফ বিন্দুকে কেন্দ্র করে এখন কম্পাসটা এখানে বসাবা, আবার এখানে বসাবা। ই এবং এফ কে কেন্দ্র করে আবার কি করবে, ইএফ থেকে কি ইএফ এর অর্ধেকের বেশি, মানে এই ইএফ এর অর্ধেকের বেশি যদি এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ নেব। নেওয়ার পর এটা যোগ করছিলাম, তাই আমরা এখানে সুন্দর। এখন রুলার ও পেন্সিলের সাহায্যে বি ও ডি বিন্দু যোগ করি, তারপর আমরা এটা যোগ করেছিলাম। তাহলে কি হবে, কোণ এ বি সি 60 ডিগ্রিটা কি হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা আমরা করেছি, তাই আমরা লিখে দিলাম। অর্থাৎ ক এবং খতে যা করেছি তাই আমরা এখানে বর্ণনায় লিখে দেবো। এটাই আমাদের বলছে, তোমরা সুন্দরভাবে তুলে নাও। আচ্ছা, এরপরে লক্ষ্য করো আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন সৃজনশীল ছিল কি, খেয়াল করো, একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্ন সংখ্যাগুলো লিখলো। বলছে 40 থেকে 60 পর্যন্ত অনেক সংখ্যা রয়েছে, তাই না, 20টা সংখ্যা রয়েছে। আমরা কি করলাম, এখান থেকে নিচের সংখ্যাগুলো, কোনগুলো সংখ্যা লিখছে, লক্ষ্য করো যে কি 50, তারপর কি 45, 48, 49, এই সংখ্যাগুলো লিখছে। এখানে কয়টি, 13টি সংখ্যা আছে। গুণে দেখো কয়টি, 13টি সংখ্যা রয়েছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে উপাত্তগুলো বিন্যস্ত করে, এগুলোকে বিন্যস্ত করতে হবে, অর্থাৎ সাজায় লিখতে হবে, ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইতে হবে। এরপরে খ নম্বরে বলছে উপাত্তগুলোর গড় নির্ণয় করে, অর্থাৎ এগুলোর গড় নির্ণয় করতে হবে। এরপরে বলা হয়েছে কি উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক, অর্থাৎ এখানে কি মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা
অঙ্কটা শেষ করি। ক নম্বর হচ্ছে উপাত্তগুলো কি বিন্যস্ত করি। আমরা কি করব, উপর বিন্যস্ত করালে আমরা সুন্দর করে সাজাবো। কত আছে প্রথমে দেখবা ছোট আছে কি 42, তারপর কত 43, 45 আছে 3 বার, তাই লিখলাম। 47 আছে 2 বার, 48 আছে 1 বার, 49 একবার, 50 একবার, 57 একবার, 58 একবার, 60 একবার। অর্থাৎ এভাবে আমরা সাজাবো, বড় থেকে ছোট, ছোট থেকে বড় আমরা সাজাবো। তাহলে এটা আমাদের বিন্যস্ত করা হয়ে গেল। এবার আসো আমরা খ নম্বর প্রশ্নটায় যাই। খ নম্বরে বলছিল কি গড় নির্ণয় করতে। গড় নির্ণয় যেহেতু করতে বলছে, দেখো আমাদের প্রদত্ত উপাত্তগুলোর যোগফল, আমরা কতে যে উপাত্তগুলো সাজাইছিলাম ওই অনুযায়ী আমরা যোগ করি, অথবা তোমরা উদ্দীপকে যে সংখ্যাগুলো আছে সব যোগ করলেও, এইভাবে যোগ করলেও হবে। টোটাল যোগটা করতে হবে। তাহলে যোগফলটা আমাদের কত আসে, সবগুলো যোগ করবা, যোগফল আসে কত আমাদের 636। তাহলে এখন আমাদের কি উপাত্তগুলো গড় নির্ণয়ের সূত্র কি, সংখ্যাগুলোর যোগফল বাই কি মোট সংখ্যা, অর্থাৎ এখানে টোটাল সমষ্টি যত হবে এবং যতটা সংখ্যা আমরা যোগ করেছিলাম তাই। তাহলে আসো আমরা বসাই, এখানে টোটাল আমরা যোগফল হয়েছে কত 636, আর মোট সংখ্যা হচ্ছে 13। তাহলে 13 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার পরে আমাদের যে বিষয়টা হবে লক্ষ্য করো, সেটা হবে 48.923। এখানে আরো আসবে, তা লিখলাম, আমরা 3 সংখ্যা পর্যন্ত রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের গড়। এটা খুবই সহজ অঙ্ক, তোমরা পারো। নির্ণয় গড় তো এটা লিখে দিলাম। আচ্ছা, এখন গতে তোমাদের দুইটা প্রশ্ন করছে, একটা হচ্ছে মধ্যক নির্ণয়, আর একটা হচ্ছে কি তোমার কি প্রচুরক নির্ণয়। তাহলে আসলে আমরা প্রথমে কি করব, মধ্যক নির্ণয় করি। কি কহতে পাই কি, দেখো দেখো বিন্যস্ত প্রস্তগুলো কি, এই যে আমরা কহতে লিখে দিলাম। এরপরে আমাদের কি মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, দেখো এখানে টোটাল কয়টা সংখ্যা ছিল, 13টি সংখ্যা আছে। আমি এখানে যে নিয়মটা দিছি এই নিয়মটা তোমরা ফলো করো, শিখে নেবে, কারণ তোমরা সপ্তম শ্রেণীতে উঠবে, অষ্টম শ্রেণীতে উঠবে, এই নিয়মটাই দেখবে সব জায়গায় পাবে। অতএব এই নিয়মটা তুমি একটু ভালোভাবে বুঝে নেবে। এখানে এন হচ্ছে কি 13, যা একটি বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে টোটাল সংখ্যা হচ্ছে 13টি, যা একটা কি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের, আমরা জানি বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়, বিজোড় সংখ্যক সংখ্যার মধ্যক নির্ণয় হচ্ছে n+1/2 তম পদ। এইটা n+1/2 তম পদ, এটা হচ্ছে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় সূত্র। আর n হবে এখানে, এখানে যতটা সংখ্যা হবে তাই। এই সূত্রটা তোমরা ভালোভাবে একটু রপ্ত করে নেবে, কারণ উপরে ক্লাসে গেলে এগুলো পাবে। আচ্ছা, n এর মান হচ্ছে কত 13, আর 1, এই যে n এর মান 13, 13 এক কত 14, তাহলে 14/2 কত 2। তাহলে 14/2 মানে 7তম পদ, অর্থাৎ তম পদ। এটা খেয়াল করো, কিন্তু এই 7 না, কিন্তু 7তম পদ। অর্থাৎ আমরা এখানে গুণে দেখি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7তম পদ হচ্ছে কত আমাদের 47। হ্যাঁ, এখানে 7তম পদ কত 47, অর্থাৎ আমাদের মধ্যক হবে কত, এখানে প্রদত্ত উপাত্তের 7তম পদ হচ্ছে 47, সুতরাং মধ্যক হচ্ছে 47। তাহলে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো, হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের কি মধ্যক। এই এই আমরা কি করলাম, মধ্যক। এখন এই 3-এর গতে আরো একটা সংখ্যা, আমাদের আরো একটা বিষয় নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে প্রচুরক। তাহলে আসো আমরা প্রচুরকটা করে ফেলি একটু লক্ষ্য করে। দেখো, হ্যাঁ, 3-এর গয়ের প্রচুরক, আমি 3-এর গ আবার দিচ্ছি, কারণ কি তোমরা যাতে মিলাই নিতে পারো সহজে। প্রচুরক, প্রচুরক নির্ণয়। তাহলে ক হতে পাই সেই আগের মতোই আমরা বিন্যস্ত উপাত্তগুলো নিয়ে নিলাম, কর্ণঘতে আমরা লিখে নেব, লিখে নিলে ভালো হবে। আচ্ছা, এরপর লক্ষ্য করো, পরিসংখ্যানে প্রচুরক হলো এমন একটি মান যা উপাত্তের সর্বোচ্চ বার আসে, অর্থাৎ এখানে সর্বোচ্চ বার একই সংখ্যা যদি থাকে সেটাই হচ্ছে প্রচুরক। তবে একটি উপাত্তে একাধিক প্রচুরক থাকতে পারে, কিন্তু এখানে এখানে কি একটি উপাত্তে যেমন একাধিক প্রচুরক থাকে, যেমন এখানে কয়টা, এখানে 45 আছে 3টা, যদি 47 3টাও থাকতে পারতো, হ্যাঁ, অসম্ভব কিছু নয়, থাকতে পারতো, সেটাই বলা হয়েছে। তাহলে আমাদের উপাত্তে, উপরের উপাত্তের মধ্যে 47 সর্বোচ্চ বার আছে, অর্থাৎ 47, দুঃখিত এখানে 47 হবে না, এখানে হবে 45, এখানে ভুল হয়েছে আমাদের, এখানে হবে কত 45, এটা কাটা, এটা কাটা, তোমরা করবে কত, এখানে সর্বোচ্চ বার রয়েছে কত 45, ঠিক আছে। তোমরা এখানে বারবার বলে রাখি, খেয়াল করো যে এখানে বসাবা কত 45 দিবা, মনে থাকবে। হ্যাঁ, এখানে সর্বোচ্চ বার রয়েছে, লক্ষ্য করো 45, 45, 45, ওটা কি আমাদের সর্বোচ্চ বার রয়েছে 45। তাহলে আমাদের কি হবে, হ্যাঁ, প্রচুরক হবে কত, এটা কাটা, এটা হবে না, হবে কত 45 হবে, কত হবে 45 হবে। তোমরা একটু লক্ষ্য হবে, এই ভুলটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আশা করি তোমরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, এবং আমি আশা করি যে তোমরা আমাদের এই চ্যানেলটির সাথে থাকবে, এবং আমাদের পরবর্তী বিভিন্ন সময় তোমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং তোমরা দয়া করে আমাদের একটা কমেন্টস করে জানাবে, যেন
হ্যাঁ সবাই আমরা আর উদ্দীপনার সাথে তোমাদের জন্য এইরকম পরিশ্রম করতে হবে। দেখো এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়, তাই আশাবাদী তোমাদের কাছ থেকে একটু ধন্যবাদ পেতে চাই, একটু থ্যাঙ্কস পেতে চাই। আর কিছু নয়, সবাইকে ধন্যবাদ। দয়া করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।